শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি যে যেখানে আসো ভালো আছো। ফেসবুক লাইভ ক্লাসে স্কিল পোর্টাল পেজের 16তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের লেকচার শুরু করছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ ইন্সট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। ক্লাসের শুরুতেই বলি, আজ খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের একটা দুঃখের দিন বলা যায়। আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব দিদারুল আলম স্যার গতকাল বিকেল 5টায় ইন্তেকাল করেছেন। এজন্য আমাদের প্রত্যেকেরই মন অনেকটা খারাপ। যাই হোক, আজকের ক্লাস, আজকে রিভিউ ক্লাস চ্যাপ্টার 3 লিনিয়ার অ্যারের অধ্যায়ে দুই একটি বিষয় এখানে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমাদের জানা, আবার একটু জানি সবাই যে লিনিয়ার অ্যারে বলতে কি বোঝায়। অ্যারে বলতে সসীম সংখ্যক একই ধরনের সমগোত্রীয় ডাটা উপাদানকেই বোঝায়। একটি সাধারণ ভেরিয়েবলের নামের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ডাটার সমষ্টিকে অ্যারে বলে। আর যে ডাটা স্ট্রাকচারে উপাদানসমূহ পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে। যেমন স্ট্যাক কিউ ইত্যাদি। লিনিয়ার স্ট্রাকচারের তথ্যসমূহ অবশ্যই লিনিয়ার সম্পর্ক বজায় থাকবে। আর লিনিয়ার অ্যারে বুঝতেই পারছো যে লিনিয়ার অ্যারে যে সসীম সংখ্যক হোমোজেনিয়াস ডাটার সমষ্টি, যাদেরকে একটি মেমোরি ভেরিয়েবলের নামের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ডাটার একত্রে বলা হয় লিনিয়ার অ্যারে। এবং প্রতিটা লিনিয়ার অ্যারে, প্রতিটা ডাটা স্ট্রাকচারে লিনিয়ার হতে গেলে তাদের ভিতরে অবশ্যই একটা সম একটা সমজাতীয় সম্পর্ক বজায় থাকতে হবে। এবং লিনিয়ার অ্যারের দুটি শর্ত মেনে চলে। অ্যারে উপাদানসমূহ একটি সূচক দ্বারা নির্দেশ করা হয় যা n সংখ্যক ধারাবাহিক সংখ্যা ধারণ করে। আর অ্যারে উপাদানসমূহ সংরক্ষণের জন্য পরস্পর সংলগ্ন মেমোরি লোকেশন নির্ধারিত হয়। এই দুইটা শর্ত যদি মেনে চলে তখন তাকে আমরা লিনিয়ার অ্যারে বলবো। অর্থাৎ অ্যারের উপাদানসমূহ একটি সূচক দ্বারা নির্দেশ করবে, আর অ্যারে উপাদান সমূহকে সংরক্ষণের জন্য পরস্পর সংলগ্ন মেমোরি লোকেশন নির্ধারিত হয়। এই লিনিয়ার অ্যারে সাধারণত দুইটাই লিনিয়ার অ্যারে, আমরা অ্যারে বলতে দুই টাইপের অ্যারেকে বোঝাই। একটা হচ্ছে লিনিয়ার অ্যারে আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশন অ্যারে। অর্থাৎ লিনিয়ার অ্যারেতে একমাত্রিক একমাত্রিক অ্যারেকে আমরা সাধারণত লিনিয়ার অ্যারে বলি। আর যদি একাধিক সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা মাল্টি ডাইমেনশন অ্যারে বলি। এবং মাল্টি ডাইমেনশন অ্যারেকে কখনো লিনিয়ার অ্যারে বলা হয় না। লিনিয়ার অ্যারে সর্বদাই এক অর্থাৎ একমাত্রিক, অর্থাৎ অন সাবস্ক্রিপ্ট ব্যবহার করে যে অ্যারেটা ব্যবহার করে সেটা হচ্ছে লিনিয়ার অ্যারে। এই লিনিয়ার অ্যারে মেমোরিতে কিভাবে অ্যালোকেট হয় এই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করি। ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে অ্যারেকে দুইভাবে মেমোরি স্পেস অ্যালোকেট হয়। একটা হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, একটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনটা কি? কোনো ল্যাঙ্গুয়েজ যেমন প্যাসকেল এবং ফোরট্রান কম্পাইল করার সময় স্ট্যাটিক্যালি মেমোরি অ্যালোকেট হয়। এ কারণে প্রোগ্রাম নির্বাহের সময় অ্যারের সাইজ ফিক্সড থাকে। এই পদ্ধতিকে বলা হয় স্ট্যাটিক মেমোরি লোকেশন। অর্থাৎ অ্যারের সাইজ যদি স্থির থাকে বা নির্দিষ্ট থাকে তখন তাকে বলা হয় স্ট্যাটিক্যালি স্ট্যাক মেমোরি লোকেশন। আজ যদি এই প্রোগ্রাম চলাকালীন ডাটা সংরক্ষণ ও ব্যবহারের জন্য
প্রয়োজনীয় নিজেদের প্রয়োজনে যদি যে কোনো সংখ্যক মেমোরি যদি আমরা অ্যালোকেট করার প্রয়োজন হয়, তখন সেটা আর অ্যারে সাইজটা ফিক্স থাকে না, তখন সেটাকে বলে ডাইনামিক মেমোরি লোকেশন। এখানে সংজ্ঞা আকারে যদি বলি, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ যেমন সি তে মোট কয়েকটি ডাটা সংরক্ষণ করতে হবে তা পূর্বে জানিয়ে দেওয়ার বাধ্যবাধকতা নাই, এবং প্রোগ্রাম চলাকালীন সময় ডাটা সংরক্ষণ ও ব্যবহারের জন্য নিজেদের প্রয়োজন অনুযায়ী মেমোরি অ্যালোকেট হয়। এই পদ্ধতিকে বলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। আমরা লিনিয়ার অ্যারেকে কিভাবে মেমোরিতে উপস্থাপন করা যায়, এটা আমরা আজকে যে অধ্যায় ভিত্তিক লেকচারে ডিটেলস আলোচনা করছিলাম, এই জন্য আজকে আর এই টপিকসটি আমি এখানে আলোচনা করছি না, আমি পরের স্লাইডে যাচ্ছি। লিনিয়ার অ্যারেতে আমরা কি কি অপারেশন সাধারণত করে থাকি? আমরা ডাটা স্ট্রাকচারের যে 6টি অপারেশন আমরা পড়ছিলাম, ট্র্যাভার্সিং, ইনসার্টিং, ডিলিটিং, সার্চিং, সর্টিং এবং মার্জিং। আমরা লিনিয়ার অ্যারেতে আমরা সেই অপারেশনগুলোর ভিতর থেকে সাধারণত আমরা কয়েকটি অপারেশন আমরা এখানে দেখতে পাবো। একটা হচ্ছে লিনিয়ার অ্যারেতে অ্যারে ট্র্যাভার্সিং বলতে কি বোঝায়? ট্র্যাভার্সিং বলতে আমরা প্রত্যেকেই জানি, যদি কোনো ডাটা স্ট্রাকচারের কমপক্ষে একবার তার উপাদান সমূহকে অ্যাক্সেস করাকে বলা হয় ট্র্যাভার্সিং। লিনিয়ার অ্যারেতেও ট্র্যাভার্সিং করা যায়, অর্থাৎ লিনিয়ার অ্যারেতে যে ডাটা স্ট্রাকচার তার ডাটা সমূহকে একবার অ্যাক্সেস করাকেই লিনিয়ার ট্র্যাভার্সিং বলা হয়। এবং সেক্ষেত্রে আমরা অ্যালগোরিদমের সাহায্যে যদি আমরা করতে চাই, তাহলে সেটা কিরকম হবে? দেখো, এখানে কে লোয়ার বাউন্ড, অর্থাৎ আমরা জানি লিনিয়ার অ্যারে এর ইন্ডেক্সগুলো থাকে, সেই ইন্ডেক্সগুলোর সর্বনিম্ন ইন্ডেক্সকে বলা হয় লোয়ার বাউন্ড এবং সর্বোচ্চ ইন্ডেক্সটাকে বলা হয় হচ্ছে আপার বাউন্ড। তাই ট্র্যাভার্সিং করতে গেলে আমরা একটা ভেরিয়েবলের আওতায় এখানে লোয়ার বাউন্ডটাকে অ্যাক্সেস করছি এবং এরপর একটা লুপ নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আপার বাউন্ড না হয়। এরপর 3 নম্বর স্টেপে দেখো আমরা সেই লিনিয়ার অ্যারেটার নাম এখানে দেওয়া হয়েছে ডাটা, সেই ডাটাকে আমরা এখানে প্রসেস করছি। সেখানে আমি রিড করতে পারি, রাইট করতে পারি, বা যে কোনো অপারেশন আমি করতে পারি, সেটাই ট্র্যাভার্সিং। এরপর এখানে যে লুপটা আছে, লুপে লোয়ার বাউন্ড আমরা কের মধ্যে নিছি এবং এরপরে সেই লোয়ার বাউন্ড ডাটাকে, অর্থাৎ সেই ডাটা নামক অ্যারেটাকেই আমরা এখানে প্রসেস করছি। এরপরে কের মান আস্তে আস্তে বাড়াবো, যেহেতু এটা ওয়াইল লুপ, এই জন্য কের মান আস্তে আস্তে বাড়বে এবং এক সময় আমাদের সমস্ত ডাটাগুলো এখানে প্রসেস হবে। এটা হচ্ছে ট্র্যাভার্সিং অ্যালগোরিদম। এর পরবর্তী অ্যালগোরিদম আমরা দেখব, সেটা লিনিয়ার অ্যারেতে কিভাবে একটি নতুন ডাটা ইনসার্ট করা যায়। দেখো, এখানে আমি একটা অ্যারে এখানে দেখানো হয়েছে, একটা কাল্পনিক অ্যারে। আমি এই অ্যারেটার 5 নম্বর পজিশনে আমি 50 ডাটাকে আমি ইনসার্ট করব। তাহলে অ্যারে 50 নম্বর ডাটায় দেখো এখানে 50 ডাটাটা, অর্থাৎ আইটেম হচ্ছে আমার 50, পজিশন হচ্ছে 5। এই 50 আইটেম ডাটাটা আমাদের এই 5 নম্বর পজিশনে ইনসার্ট হচ্ছে এবং 5 নম্বর, এবং এরপরে দেখো অ্যারে সাইজটাও বেড়ে গেছে, অর্থাৎ 11। আগে ছিল 10টি ডাটা, এখন 11টি ডাটা। এবং অটোমেটিক্যালি দেখো এখানে 5 জায়গায় 5 থেকে আবার এখানে শুরু হয়েছে, 1 থেকে 4 পর্যন্ত ছিল পূর্বে, দেখো 1 থেকে 4, এরপর 50 ডাটাটা এখানে আসছে এবং 5 থেকে আবার এখান থেকে শুরু হয়ে এটা শেষ হয়েছে। এখন এটা আমরা গ্রাফিক্যালি দেখলাম, কিন্তু আমরা এটাকে অ্যালগোরিদমের সাহায্যে যদি আমরা এটাকে দেখতে চাই, তাহলে দেখো এখানে ইনসার্ট নামক একটা প্রসিডিউর আমরা এখানে ব্যবহার করছি। এখানে LA অর্থাৎ লিনিয়ার অ্যারে
এন হচ্ছে তার আর কতগুলো ডাটা আছে সেটা, এটা হচ্ছে কোন পজিশনে আমরা ইনসার্ট করব, যেহেতু আমার ডাটা ইনসার্ট করতে গেলে পজিশন লাগবে, এবং নতুন যে ডাটাটা ইনসার্ট করা হবে সেই ডাটাটার নাম আমরা এখানে দিচ্ছি আইটেম, অর্থাৎ আইটেম হচ্ছে নতুন ডাটা, কে হচ্ছে কোন পজিশনে আমরা ইনসার্ট করব, এনটা হচ্ছে যে কতগুলো উপাদান আছে, আর যে অ্যারেতে আমরা ইনসার্ট করব সেটা এল এ। শুরুতেই স্টেপের মধ্যে আমরা যে নামক ভেরিয়েবলে এনটাকে আমরা সেট করে নিব, কারণ এনটাকে আমরা কখনোই হাত দিব না যতক্ষণ মূল এসে, এই জন্য আমরা এখানে একটা ভেরিয়েবলের ভিতরে এনটাকে অ্যাসাইন করে নিচ্ছি। এরপর 3 এবং 4 নম্বর স্টেপকে একটা লুপের ভিতরে নিচ্ছি, অর্থাৎ অ্যারের একেবারে শেষ ইন্ডেক্সের ডাটাকে এক ঘর নামাই দিব শেষ। এই জন্য দেখো ইন্ডেক্স যদি এন থাকে তাহলে এল এ এন প্লাস ওয়ান অর্থাৎ জে প্লাস ওয়ানে আমি নিয়ে আসবো তার পূর্বের ডাটাটা, অর্থাৎ এটা ব্যাক ট্র্যাকিং হবে এবং জের মান আস্তে আস্তে কমবে, এবং এক সময় কতক্ষণ পর্যন্ত এটাকে এই লুপটা চলবে, জের মান যতক্ষণ তার পজিশনের সেইটি ছোট বা সমান না হয় ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, এবং ডাটাগুলো পিছন থেকে আস্তে আস্তে সরতে থাকবে। এরপর এরপর হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কে পজিশন না আসবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, এবং কে পজিশনে লুপ শেষ হওয়ার পরে সেই পজিশনের জায়গায় আমি আইটেম নামক যে ডাটাটি, সেই আইটেম নামক ডাটাকে এখানে সেট করব। এবং যেহেতু আমার আগের ইসে দেখছো যে যেহেতু আগে 10টি থাকলে এরপরে ডাটা ইনসার্ট করলে একটি ডাটা বেড়ে যাবে, সেই জন্য অ্যারের সেই লেন্থটা অর্থাৎ লেন্থটাকে আমরা 1 বাড়িয়ে দেব, n = n+1 এবং এক্সিট। এভাবে আমরা অ্যারেতে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। এখানেও দেখানো হয়েছে লিনিয়ার অ্যারেতে এই যে অরিজিনাল অ্যারে ছিল এগুলো এমটি সেল। এরপরে এখানে ডাটা ডিলিট করার বিষয়টা এখানে দেখানো হয়েছে। আমরা এই অ্যারেটাকে এই যে অ্যালগোরিদমটাকে কিভাবে আমরা ব্যবহারিক পরীক্ষায় দেখানো যায় এটা আমি এই লেকচারের শেষে দেখাবো। এরপরে আমরা যে কাজটা করব, কোনো একটা অ্যারে থেকে যে উপাদানগুলো আমরা ইনসার্ট করি সেই উপাদানকে কিভাবে ডিলিট করা যায় সেটা এখানে দেখানো হচ্ছে গ্রাফিক্যালি। দেখো এই যে আছে আমাদের অরিজিনাল অ্যারে, এখানে 5টি উপাদান আছে। এই উপাদান থেকে আমরা 20 ডাটাকে রিমুভ করব। তাহলে আমরা কিভাবে রিমুভ করব সেটা এখানে দেখানো হয়েছে। আগে ছিল ব্যাক ট্র্যাকিং আকারে সংযোজন করছিলাম, আর এইটা আমরা কি করব, পিছনের ডাটাগুলোকে পিছনের যে ডাটাকে আমরা সামনে নিব, অর্থাৎ পিছনের ডাটা আছে 50কে 40-এর স্তরে নেব, 40কে তার স্তর থেকে এক স্তর সামনে নিব, এবং 30কে এক স্তরে, যেহেতু পজিশন আমি ধরেছি 20 নাম্বার যে ডাটা আছে যেখানে সেখানে, এবং লাস্ট 2 ঘরে 50-50 থেকে যাবে। আর লাস্টে ফাইনালের সময় আমরা এই লেন্থ 1 কমাই দিয়ে এই 50কে কাউন্টার বাইরে রাখবো। এটা হচ্ছে অ্যারে থেকে কোনো ডাটা ডিলিট করার আর যে মূল থিম হচ্ছে এদেরকে আমরা একটু অ্যালগোরিদমের ভাষায় যদি আমরা এটাকে ইউজ করার চেষ্টা করি তাহলে কি হবে, আমরা এখানে আবারও একটা ফাংশন নিচ্ছি ডিলিট, প্যারামিটার আছে 4টা, এল এ আছে সেই যে ডাটাটি আমরা করব সেই এন আছে তার সাইজ, কে আছে পজিশন, এবং যে ডাটাটি আমরা রিমুভ করব সেটা রাখবো আইটেম নামক ভেরিয়েবলে। এই জন্য শুরুতে যে ডাটাটা আমরা ডিলিট করব সেই ডাটাকে আইটেম নামক ভেরিয়েবলে রেখে দিব। এরপর আমরা একটা লুপ চালাবো পজিশন থেকে অ্যারের লাস্ট ডাটাটার আর ইন্ডেক্স পর্যন্ত, এবং এটা দেখো যে পূর্বে অর্থাৎ লাস্ট ডাটাটাকে আমরা তার আগের ডাটায় নিয়ে যাব, এবং এইভাবে লুপটা শেষ হবে
এবং পরিশেষে যেহেতু একটা ডাটা ডিলিট হতে অ্যারের সাইজ কমে যাবে, এই জন্য n = n-1। এই অ্যালগোরিদম অনুযায়ী আমরা যদি যে কোনো অ্যারে থেকে, লিনিয়ার অ্যারে থেকে যে কোনো ডাটা আমরা ডিলিট করতে পারব। অ্যারের সংযোজন এবং এই বিয়োজন, এই দুটো আমরা প্র্যাকটিক্যালি আমরা আজকে করার চেষ্টা করব। এরপরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আছে, কিভাবে ম্যাট্রিক্সকে দুটো ম্যাট্রিক্সে রূপান্তর করা যায়, এই জিনিসগুলো আমি আশা করি তোমরা আগে শুরুতে যে তৃতীয় লেকচার, চৌথ লেকচারে তোমরা দেখছো, এই জন্য আমি আর এটা আলোচনা করব না। এখানে অ্যালগোরিদমটাও দেওয়া আছে, তোমরা এই স্লাইডটা ভালো করে দেখবে। এরপরে আছে অ্যারে অফ পয়েন্টার, অর্থাৎ অ্যারেকে পয়েন্টার আকারে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এটা তোমরা আমি আগে দেখাইছি, এই জন্য আমি আজকে এটা আলোচনা করব না। সরি, এখানে নতুন যে জিনিসটা তোমাদের কাছে পরে সেটা হচ্ছে জাজড অ্যারে। জাজড অ্যারে কি? A জাজড অ্যারে is more flexible in sizing the array, অর্থাৎ একটা জাজড অ্যারে মোর ফ্লেক্সিবল ইন সাইজিং দ্য অ্যারে, অর্থাৎ অ্যারের সাইজটাকে যদি আমরা ফ্লেক্সিবল করতে পারি তখন সেটাকে বলে জাজড অ্যারে। উইথ এ জাজড অ্যারে এভরি রো ক্যান হ্যাভ এ ডিফারেন্ট সাইজ, এবং জাজড অ্যারেতে প্রতিটা রোর যে অ্যারে সাইজটা ভিন্ন ভিন্ন থাকে। অর্থাৎ এখানে যেমন দেখো, ইন্টেজার দিয়ে জাস্ট নামক নিউ একটা অ্যারে আমরা জাস্ট অ্যারে কল করেছি, এবং এখানে দেখো এক এক রোতে তোমার সাইজ ভিন্ন। যেমন প্রথম রোতে আছে আমার দুইটি ডাটা, সেই জন্য আমি লিখছি ইন্টেজার 2 অর্থাৎ 1 2, এখানে দুইটা ডাটা আছে। পরেরটাই দেখো লিখছি 6টা অর্থাৎ 6টি ডাটা এখানে আছে, এবং পরে আবার লিখছি তিনটা ডাটা। এখানে কিন্তু সাইজ ভিন্ন ভিন্ন, যেহেতু ইন্টিজার সাইজে যেমন প্রথম রোতে টোটাল জায়গা দখল করবে 4, 2 2 4, এখানে 10 বাইট, এখানে 6 বাইট। এভাবে জাজড অ্যারে আমরা অ্যারের সাইজটাকে যদি ফ্লেক্সিবল করতে পারি তখন সেটাকে আমরা বলবো জাজড অ্যারে। এখানেও দেখানো হয়েছে উদাহরণ আকারে, অর্থাৎ যে এই যে অ্যারে 4 এই ঘরটা ফাঁকা রাখছি, এই ঘরটার অর্থাৎ সাইজ আমাদের যেভাবে দিব সেইভাবে আমাদের অ্যারের উপাদানগুলো আমরা ইনসার্ট করতে রাখতে পারবো ডাটাতে। এটা একটা জাজড অ্যারে। যে 0 3, তার মানে এখানে 3টে ঘর নিবে। এখানে 1 2 অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্সে তোমার এখানে 2 ডাইমেনশন অ্যারে হিসেবে দেখানো হয়েছে। এখানে জাজড অ্যারে জিনিসটা, অর্থাৎ অ্যারের সাইজটাকে আমরা এখানে ফ্লেক্সিবল করতে পারি। আমি রিভিউ ক্লাসে প্রতিটা অধ্যায়ের কিছু সাজেশন দিয়ে থাকি, আজও কিছু সাজেশন এখানে দিয়ে দিলাম তোমাদের জন্য, তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবে। সবচেয়ে বড় কথা, তোমরা বইটা ভালোভাবে দেখবে, এবং আমার যে প্রেজেন্টেশনটা তুমি ভালোভাবে যদি দেখো তাহলে তোমাদের প্রায় 90% সলভ হয়ে যাবে। আর বই থেকে আর একটু দেখলেই আশা করি প্রত্যেকের পরীক্ষার প্রিপারেশনটা অনেক ভালো হবে। এখানে কিছু অতি সংক্ষিপ্ত বর্তমান দেওয়ার চেষ্টা করছি। লিনিয়ার অ্যারে বলতে কি বোঝায়, লিনিয়ার অ্যারের শর্তসমূহ লিখো। স্ট্যাটিক ও ডাইনামিক মেমোরি লোকেশন বলতে কি বোঝায়, লিনিয়ার অ্যারেকে কিভাবে মেমোরিতে উপস্থাপন করা যায়, এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিনিয়ার অ্যারে ট্র্যাভার্সিং অ্যালগোরিদম লিখো। পয়েন্টার কি, লিনিয়ার অ্যারে পয়েন্টার কি, জাজড অ্যারে বলতে কি বোঝায়, জাজড অ্যারে ব্যবহারের সুবিধা কি, অ্যারে ঘোষণার আবশ্যকীয় তথ্যগুলো কি কি, অর্থাৎ অ্যারে ঘোষণা করতে গেলে কি কি জিনিস লাগে। সাধারণত 3টা জিনিস লাগে: অ্যারের নাম, তার ইন্ডেক্স নম্বর এবং অ্যারের উপাদান ডাটা সমূহ, এই 3টে তথ্য লাগে। তারপরে এখানে এই অধ্যায়ে সাধারণত বিভিন্ন অ্যালগোরিদমের কৌশল সহ লিনিয়ার অ্যারে কোনো নতুন উপাদান সংযোজন করার অ্যালগোরিদম, অর্থাৎ কৌশলটা
বর্ণনা অর্থাৎ অ্যারের অ্যালগোরিদমটাকে বর্ণনা করাটাই সেটাই কৌশল। আমি আমার প্রেজেন্টেশন অলরেডি তোমাদেরকে গ্রাফিক্যালি যে জিনিসগুলো দেখাচ্ছি এইগুলো এখানে দেখিয়ে আলোচনা করাটাই তোমাদের কৌশলের ভিতর চলে আসবে, এবং কৌশল সহ লিনিয়ার কোনো উপাদান বিয়োজন করার এবং দুটো ম্যাট্রিক্স গুণনের অ্যালগোরিদম। এই প্রশ্নগুলো তোমরা আশা করি সলভ করলে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা উত্তম হবে। এবং এছাড়া তোমরা যদি অধ্যায়টা ভালো করে বুঝতে পারো, এখান থেকে যে কোনো প্রশ্ন দিলেই তোমরা পারবে। এরপর আমি আজকের লেকচারে দুটো প্র্যাকটিক্যাল অর্থাৎ লিনিয়ার অ্যারে ট্র্যাভার্সিং অর্থাৎ লিনিয়ার অ্যারের উপাদান সমূহকে আমরা প্রিন্ট করব, এবং নতুন একটা উপাদানকে লিনিয়ার অ্যারেতে কিভাবে ইনসার্ট করা যায়, সংযোজন করা যায়, এবং লিনিয়ার অ্যারে এক্সিস্টিং একটা উপাদানকে কিভাবে বিয়োজন করা যায়, এই জিনিসগুলো আমরা পাইথন প্রোগ্রামের দিয়ে দেখব। এখানে পাইথনের একটা কোড আমি লিখছি, ফ্রম অ্যারে ইম্পোর্ট, অর্থাৎ অ্যারেটাকে এখানে অ্যারেটাকে নাম দিছি ARR অ্যারে। এখানে এইভাবে তোমার অ্যারেটাকে ডিক্লেয়ার করতে হয় পাইথন ল্যাঙ্গুয়েজে। এরপরে এন এর মান আমি নিছি, এন এরটা হচ্ছে যে অর্থাৎ কতগুলো উপাদান আমি নিব সেটা। এরপর আর আমরা সেই উপাদানগুলোকে অর্থাৎ অ্যারের উপাদানগুলোকে অ্যারেতে কিভাবে ইনসার্ট কিভাবে রাখা যায়, ইনপুট নেওয়া যায়, সেইটা এখানে দেখানো হয়েছে। একটা লুপ আকার এই যে একটা লুপ নিতে হবে আমাদের ফর আই ইন রেঞ্জ এন, অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্তই। এন পর্যন্ত রেঞ্জ মানে 0 থেকে, যেহেতু প্রোগ্রামে 0 থেকে শুরু হয় জন্য 0 থেকে n-1 পর্যন্ত এখানে দেবে। এখানে এক্স আছে, অ্যারের প্রতিটা উপাদানকে আমরা ভেরিয়েবলে রাখছি এক্স, এবং সেইটাকে অ্যারে এখানে অ্যাপেন্ড করে আমরা অ্যারের যোগ করছি। এরপরে সমস্ত এই লুপের মাধ্যমে সমস্ত ডাটাগুলো হয়ে যাবে, অ্যারেতে ওখানে রাখতে পারবো। এরপর সেই ডাটাগুলোকে যদি আমরা দেখতে চাই তাহলে সেই একইভাবে লুপ দিয়ে প্রিন্ট আই ইন রেঞ্জ এন এবং প্রিন্ট ARR, এভাবে আমরা প্রিন্ট ডাটাগুলো দেখতে পাবো। আর এরপর এই অ্যারেটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সেখানে নতুন উপাদান কিভাবে সংযোজন করা যায়, এর যে কোনো প্রোগ্রাম, এখানে দুইটা প্রোগ্রাম লিখছি, ইনসার্ট নিউ এলিমেন্ট অফ অ্যান অ্যারে ইউজিং অ্যালগোরিদম, ডিলিট অ্যান এক্সিস্টিং এলিমেন্ট অফ অ্যান অ্যারে। এই দুটো প্রোগ্রামে যাই করতে হলেও এইটুকু আগে আমাদের এই যে এখানে অ্যারে ট্র্যাভার্সিং পার্টটা আগে আমাদের করতে হবে। সেই জন্য এইটুক কমান্ড, এরপরে আমরা যে প্রোগ্রামই লিখি না কেন এই দুইটার সেটা লিখলেই হবে। ওখানে অ্যালগোরিদম যেভাবে আছে আমি সেইভাবে লেখার চেষ্টা করছি, যে ইকুয়াল টু, অর্থাৎ ওখানে অ্যালগোরিদমে ছিল যে আপার বাউন্ডকে যে নামক ভেরিয়েবলে এখানে করা হয়েছে। এরপর এখানে আমার দুইটা ইনপুট নিতে হচ্ছে, একটা হচ্ছে কোন পজিশনে আমি ডাটাটা ইনসার্ট করব সেই পজিশনটা, এবং নতুন যে আইটেমটাকে ইনসার্ট করব সেই আইটেম, এই দুটো আমরা ইনপুট এখানে নিব। এরপর ইন্ডেক্সটাকে বাড়ানো হয়, ইন্ডেক্সটা ওই অ্যারেতে যে নতুন ডাটাটি নিচ্ছি এইটা আমাদের প্রোগ্রামার ল্যাঙ্গুয়েজ ভেদে এই লাইনটা আমার এখানে আমার সংযোজন করা লাগছে ARR append ডট আইটেম, অর্থাৎ যে উপাদানটাকে সেই উপাদানকারী অ্যারের শেষে আগে যুক্ত করে নিব। এরপরে আমরা পজিশন, যে পজিশন সেই পজিশন অনুযায়ী আমরা এখানে ইনসার্ট করব। এখানে হোয়াইল লুপ নিচে আমি আগেই বলছি, ওখানে অ্যালগোরিদমের যেভাবে আছে ঠিক সেভাবে। এটা ইচ্ছে করলি পাইথন ল্যাঙ্গুয়েজে এক লাইনের কোড দিয়েও আমার অ্যারেতে ডাটা ইনসার্ট করা যায়, কিন্তু আমরা অ্যালগোরিদমকে ফলো করে কিভাবে ডাটা এখানে ইনসার্ট করা যায় সেটা এখানে আমি রাখছি। এই জন্য এই এই যে কোডটা, এই কোডটা সম্পূর্ণ অ্যালগোরিদমের উপর ভিত্তি করে। এই জন্য তোমরা অ্যারেতে ইনসার্ট করার জন্য একটা লাইনে ইনসার্ট করাও যায় ডাটা। জন্য আমি এখানে যা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমার অ্যালগোরিদম ফলো করে কিভাবে পাইথনে কোডগুলো লেখানো যায়। পরে ARR কে ইকুয়াল টু আইটেম, অর্থাৎ পজিশনে আইটেমটাকে ইনসার্ট করা হচ্ছে, এবং যেহেতু একটা উপাদান সংযোজন করাই মূল উপাদানের সংখ্যা বেড়ে যায় সেই জন্য n এর মান এখানে এক বাড়ানো হয়েছে। এরপর সেই অ্যারেটাকে আমার
কিভাবে আমরা আবার সেটা দেখার জন্য আমি ডাটাগুলোকে আবার প্রিন্ট করছি, অর্থাৎ ইনসার্টিং এর পর অ্যারের উপাদানগুলো কি হবে সেটা। এই হচ্ছে ইনসার্ট অ্যালগোরিদমের কোড। এরপর যদি আমি ডিলিট করতে চাই, আগেই বলছি এটুকু আমার কমান। এখানে সেই কোন ডাটাটি ডিলিট, কোন যে পজিশনটাকে আমরা ইনপুট নেব এবং যে ডাটাটি আমি ডিলিট করব সেই ডাটাকে এখানে প্রিন্ট করা হয়েছে। এরপর অ্যালগোরিদম ফলো করে আমার এইটুকু কাজ করা হয়েছে, অর্থাৎ যে ইন রেঞ্জ কে n-1, অর্থাৎ এখানে ওই অ্যালগোরিদমটাকে যেভাবে আছে সেভাবে আমি এই ডাটাকে এখানে কোডগুলো লেখা হয়েছে। এবং এখানেও সেই যেহেতু ডিলিট করলে একটা মান কমে যায়, এই জন্য আপার বাউন্ড অর্থাৎ এন এর মানটা, এর যে লেন্থটা আমি কমাই দিছি। এরপরে সেই ডাটাগুলো আমরা দেখতে চাইলে আবার এখানে সেই কোডগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পাইথনের কোড এবং এখানে একটা স্যাম্পল আমি আউটপুট এখানে দেখানো হয়েছে, অর্থাৎ আমি যদি ওই প্রোগ্রামটাকে রান করি তাহলে এরকম আসবে, হাউ মেনি ডাটা। আমি এখানে 3টে ডাটা দিছি এবং এরপরে এই ডাটাগুলো ইনপুট নিছি। ইনপুট নেওয়ার পরে যে অ্যারেটাকে যদি প্রিন্ট করি তাহলে প্রিন্ট করলে এরকম আউটপুট আসবে। এরপর আমি যদি ইনসার্ট অ্যালগোরিদম ইউজ করি তাহলে ইনসার্ট পজিশন, আমি 1 নম্বর পজিশন অর্থাৎ অ্যারের 1 নম্বর ইন্ডেক্সে আমি এই পজিশনে 25 নম্বর ডাটাতে আমি করব, তাহলে আবার ওই অ্যালগোরিদম ব্যবহার করার পরে আমার এই পজিশন যাবে। দেখো আগে ছিল 3টা ডাটা, 0 থেকে 2 পর্যন্ত, এখন 0 থেকে 3 পর্যন্ত, এবং দেখো 1 নম্বর পজিশনে এসে 25 আসছে এবং 1 নম্বর পজিশনের পর থেকে 2-3 নম্বর পজিশনে চলে যাবে বাকি ডাটাগুলো সেখানে। আবার একইভাবে যদি ডিলিট করি তাহলে ডিলিটের আমি যে ডাটাটি ডিলিট করছি সেই ডাটাটি আবার সেই পজিশনের ডাটাটি আমি ডিলিট করতে আসি, সেই জন্য যে 25 নম্বর ডাটা ডিলিট হবে এবং সেটা ডিলিটের পর অ্যারের অবস্থান অ্যারেতে সেই আগের ডাটাগুলোই থেকে যাবে। এভাবে আমরা পাইথন কোড ব্যবহার করে ব্যবহারিক ক্লাসে লিনিয়ার অ্যারে এই ডাটা অ্যালগোরিদম ব্যবহার করে কিভাবে আমার অপারেশনগুলো করা যায় আমি এখানে দেখানোর চেষ্টা করছি। আমি এই পাওয়ার পয়েন্টের স্লাইডের থেকে এখন বিদায় নিচ্ছি। আমি একটু দেখি পাইথন প্রোগ্রামের সেইটা দেখানোর চেষ্টা করি তোমাদের। এখানে আমি পাইথন প্রোগ্রাম দেখো পাইথন প্রোগ্রামের মডিউল ব্যবহার করে আমি ওই যে এটা লিখছি সেই জিনিসটাকে এখানে এভাবে আমরা লিখব। এটাকে যদি আমি রান করি তাহলে দেখো অলরেডি ওভাবে তুমি দেখতে পারবো আমি একইভাবে দিলাম হাউ মেনি ডাটা, কতগুলো ডাটা আমরা ইনসার্ট করব। আমি মনে করো এখানে দিলাম 22, 11, 44 এবং দেখো এই ইনপুট শেষে আমার অ্যারে মূল অবস্থান এই। এরপর আমি ইনসার্ট পজিশন, কোন পজিশনের ডাটাকে আমরা করব, আমি যদি দিয়ে দিই 1 নম্বর পজিশনের ডাটাটা ইনসার্ট করব তাহলে সেখানে কোন ডাটাটি আমি দিব, মনে করো আমি দিলাম 100, যাতে বোঝার সুবিধার্থে সেই 100 ডাটা দেখো এখানে অলরেডি ইনসার্ট। এখন মনে করো আমি 2 নম্বর পজিশনের 11 ডাটাতে আমি করব, তাহলে আমি পজিশন 2 দিলাম। 2 নম্বর পজিশনে দেখো 11 ডাটাটি আমার ইনসার্ট হবে এবং দেখো এখন কিন্তু 11 আর নাই। এভাবে পাইথন প্রোগ্রামের সাহায্যে আমরা অ্যালগোরিদম ব্যবহার করে এভাবে কোড লিখে করতে পারি। এখানে আমি অলরেডি সেই কোডটা তোমাদের এখানে লিখে তোমাদের কিভাবে আউটপুট ও দেখানোর চেষ্টা করছি। তোমরা নিজেরাই অ্যালগোরিদমটাকে ভালোভাবে বুঝে এভাবে পাইথন প্রোগ্রাম দিয়ে এভাবে তোমরা পাইথনের এডিটর ব্যবহার করে তোমরা এভাবে প্রোগ্রামটা রান করে প্র্যাকটিস করলে আশা রাখি তোমাদের ব্যবহারিক ক্লাস সম্পর্কে ভালো ধারণা হবে এবং তোমরা যে কোনো প্রোগ্রাম সলভ করতে পারবা। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমার মন আজকে এমনি একটু খারাপ, তারপরও তোমাদের ক্লাসটা শিডিউলটা মেনটেন করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। যদি ক্লাসে কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয় তারা আমাকে মেল করো।
আজকে লেকচার থেকে আমি বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।